মানে আমি কেন অন্য নারীর সংস্পর্শে এসেছি আমার সংসার চালাবার জন্য। কালী পূজায় এই বাইকটা যাচ্ছে, আমি টি শার্ট আর হাফ প্যান্ট পরে, নিতে পারবেন তো আপনারা? আমার কোনো চাপ নেই, আমি নিয়ে নিতে পারি। বাঙালি 12 মাসে 13 পার্বণ ঠিকই, কিন্তু 13 পার্বণ মানেই সেই গসিপ, 13 পার্বণ মানেই সেই বন্ধুদের আড্ডা, খাওয়া দাওয়া এবং জমিয়ে আনন্দ করা। আমাদের সঙ্গে রয়েছে সুচিস্মিতাদি এবং আসল নকল দুজনেই রয়েছে। প্রথমে যেটা বলছিল, আগে কি দেবরাজদার সঙ্গে শুরু করবো নাকি তোমাকে দিয়ে? নকলটাই ভালো আগে, আসলটা আস্তে আস্তে রিভিল হোক। আমি এখন সুচিস্মিতার বাড়িতে আছি, ওদের বাড়িতে খুব ঘটা করে দুর্গাপুজো হয় বাপের বাড়িতে, আর শ্বশুর বাড়িতে কালী পুজো হয়। তো আজকে কালী পুজো আমি এসেছি ওর কালী পুজো দেখতে, মাকে প্রণাম করতে। আমার সিরিয়ালে আমার স্ত্রী হয়, আপনারা সবাই জানেন, কারণ আপনাদের ভালোবাসা বিগত 1.5 বছর ধরে আমরা শুভ বিবাহের মাধ্যমে পাচ্ছি। আপনারা আমাদের সিরিয়ালটা এরকমভাবেই ভালোবাসতে থাকুন। আপনাদেরও আমরা দিনের পর দিন এন্টারটেন করে যেতে চাই। আমাদের সবাইকে আশীর্বাদ করবেন এবং আপনারাও ভালো থাকবেন। আর আসল বরের সঙ্গে আলাপ করিয়ে দিই, ক্যামেরাটা একটু প্যান করো। উনি একদমই আমার মতন না, উনি খুব ভদ্র মানুষ। সুচিস্মিতার চাপে আছে, বাকিটা উনি নিজে বলবেন। আমি তার আগে একটা জিনিস বলতে চাই যে আমরা আড্ডা শুরু করার থেকে প্রমোশন, শুভ বিবাহ দেখুন, ভালোবাসা দিন, এবং তারপরে প্রমোশন দিব যে প্যান করে দেখাচ্ছি যিনি আসলে এটাই হচ্ছে দেবরাজ। এটাই হচ্ছে দেবরাজ। হ্যাঁ, মানে ফ্লোরে যা হয়, মানে আপনারা ভাবতে পারেন যেটা অবৈধ সন্তান, হ্যাঁ, তারপরেও দাঁত কেলে কিরকম হাসে, সারাক্ষণ বড় বড় কথা হবে। শর্মিলা যে ওকে সহ্য করে ওর সঙ্গে সংসার করছে, এটা কি অনেক বেশি না? সন্তান তো আমার নাই, যিনি লিখেছেন, আমি খালি ওরকম অ্যাক্টিং করি। এই সারাক্ষণ এটাই বলে যে আরে ওটা তো ইন্দ্রজিতের। আমার যদি বলতো তোতলা, আমি বলতাম বাবা এরকম কথা বলতাম। তো আমাকে যেটা বোঝা করতে হবে, তার জন্য পয়সাও দিচ্ছি, এটা তোমায় মানতে হবে। আমি কেন অন্য নারীর সংস্পর্শে এসেছি আমার সংসার চালাবার জন্য। মানে এই হচ্ছে দেবরাজ, বুঝেছেন? ফুল অফ উইট। মানে কেউ যদি হাঁড়ি মুখে ওর পাশে বসে থাকতে পারবে না, অসম্ভব, অসম্ভব। মানে তাকে ও হাসিয়েই ছাড়বে। ওর মধ্যে এই জিনিসটা সত্যি খুব ভালো। মানে পৃথিবীটা এখন নানা রকম ভাবে এত কিছু, 24 ঘন্টা টিভি খুলুন, মোবাইল দেখুন, এই হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এই হচ্ছে, সেই হচ্ছে, এ মরে যাচ্ছে, সে হয়ে যাচ্ছে, এত ভয় দেখানো, সত্যি মিথ্যে জানি না, কিন্তু তখন এত রকম কিছু শোনার পরে যখন মুখটা পাঁচের মতো করে বসে থাকি, তখন ও এসে কানের পাশে ফুসফুস করে বলে কি হচ্ছে, কে কি বলেছে, হচ্ছে এটা, আরে এইসব কথা এক কান্দি ঢুকো এক কান্দি বাঁকে দাও। মরতে তো সবাই কি হবে, যাবো তো সবাই, ভাই এখন তো বেঁচে আছি ভাই, এখন এনজয় কর, এখন এই সময়টাকে বাঁচ, পরে যা হবে দেখা যাবে। হ্যাঁ, ছোটবেলা থেকে দেখছি মানুষ জন্মাচ্ছে আর মরেও যাচ্ছে। আমার ছোটবেলা যত মানুষকে আমি চিন্তাম তার 50% লোক মরে গেছে। তো আমি সেই জন্য প্রত্যেক হিসাব করে দেখলাম, প্রত্যেকদিন নাম মরবো না, বাঁচবো ভালো করে, একদিন মরবো, সেদিন বেরিয়ে যাবো চুপচাপ। তারপর তো নতুন লোক জায়গা নেবেই, কাজে অত সিরিয়াসলি নেওয়ার দরকার নেই। লাইফটা মজা করে সুস্থভাবে কাটানো উচিত। আর হাসলে, মন ভালো থাকলে রোগ কম হয়, ডাক্তারকে মানে কম পয়সা দিতে হয়। এরপর দাদার কাছে আসবো। এই যে দুইজনকে, এটা তো পুরো অফ ক্যামেরা চলছে, অন ক্যামেরায় দুজনে একদম পুরো মানে কিরকম ঝগড়া করো তোমরা, সেটা আপনারাও দেখেছেন। কিন্তু এই দুটো মানুষ যখন একসঙ্গে বসে আলোচনা করে এবং তুমি এরকম ভালো ছেলের মতো বসে শোনো, তখন মাথা কি কি চলে বাবা, আমি পাগল হয়ে যাই ওর পাল্লায় পড়ে। মাথা যে কটা আছে 365 খানা আছে, বাকিটা না 47টা আছে, রোজ একটা করে দুটো করে তুলে ফেলছে। আচ্ছা আপনারা প্লিজ প্লিজ শুনুন, যদি সত্যি এরকম হয়, আমি এতগুলো সিরিয়াল করেছি, আমার এতগুলো বর ছিল এবং সবাই তো 1.5-2 বছর ধরে সিরিয়ালের সংসার করেছে, তাহলে কি কারোর মাথায় চুল আসু থাকতো বলুন তো? দেবরাজি দেখুন চুল ঘন যা ছিল, আমার মনে হয় 1.5 বছরে আরো ওর তো আমি চুলের মুঠি ধরতে পারবো, মানে এত চুল বড় বেশি হয়ে গেছে। তাহলে এটা বিশ্বাসযোগ্য কি যে আমি এর মাথায় চুলগুলো তুলে দিয়েছি? আপনারাই বলুন। আসলে কি বলুন তো, বুকের কোনো বোধহয় চিন চিন করে একটু ব্যথা হচ্ছে। যতই হোক বিয়ে করা বউ, তার পাশে অন্য একজন বসে বলছে। দাদা বলুন। আমার এইগুলো এইসব কোনো ফ্যাক্টরি করে না। দাদা এগুলো অভ্যেস হয়ে গেছে, অভিনেত্রী বউয়ের স্বামী, এগুলো অভ্যেস হয়ে যাওয়া উচিত। আচ্ছা, এটা কি বুকে পাথর রেখে অভ্যেস হয়েছে নাকি একদম হাসি মুখে? না না, হাসি মুখে। আমি তো ওর সঙ্গে খুব ভালোভাবে মিশি, যখন যাই দেখা হয় তখন। কারণ উনি জানেন মোল্লা যেখানেই যাক, এন্ড অফ দ্য ডে মসজিদ ছাড়া মোল্লা আর কোথাও আসে না, মোল্লাকে মসজিদেই ফিরে আসতে হবে। এটা সব হাজবেন্ড ভীষণ কনফিডেন্টলি জানে যে মোল্লার দৌড় মসজিদ অব্দি, তাই জন্য ওনার কোনো বুকে পাথর টাথর নেই। যখন মানে সহকর্মী
মানে যে মহিলারা আছে তখন যখন তোমার বাড়িতে আসে তারা যখন তখন হয়তো দাদা পুষিয়ে নেন, এক্স্যাক্টলি, হয়তো আমরা জানি না। অফ কোর্স অনেক দূরে থাকি, ওরে বাবা, অনেক দূরে থাকি। মোটেই দূরে থাকেন না, মোটেই দূরে থাকেন না। যারা খুব ক্লোজ হয় তাদের সঙ্গে আমি ক্লোজে কথা বলি, না রে স্বাভাবিক, যারা খুব ক্লোজ হয় তাদের সঙ্গেই আপনি রিলেশন কথা হয়। যেমন শাশ্বতী দি, মানে রানী বৌদি, রানী বৌদির সঙ্গে আমার 30 বছর 35 বছর সম্পর্ক। না রানীদি তো না মা না, ব্যাপারটা হচ্ছে যে উনি না আমার কাছে বৌদি, আর উনার মানে হাজবেন্ড বিশ্বদাকে আমি প্রচন্ড শ্রদ্ধা করতাম। উনি তো এখন নেই আমাদের মধ্যে। আমার বাড়ির মধ্যেও অনেকগুলো পেন্টিং ওনার লাগানো আছে বিশ্বদা রাখা। সুতরাং আমার কাছে বিশ্বদা আমাকে অনেকগুলো জিনিস শিখিয়ে দিয়েছিল, সেগুলো থেকে আমি ব্যাস মুক্ত। উনি ব্যাস মুক্ত। যাই হোক, সব আর এই যে বউ এত মানে বোল্ডলি কথা বলে, হ্যাঁ পুরো মুখের ওপর সত্যি কথা বলে দেয়, তাতে কটা চুল মাথায় হয়েছে আর কটা চুল উঠে গেছে একটু বলো। প্রথমে তোমাকে এদিকে শুরু করেছিল, এখন আছে আর ছিল 1 লাখ 1.5 লাখ মতো ছিল। বিয়ে করার পর থেকে সব গন্ডল করে দিয়েছে। আর এই যে অন ক্যামেরার বরকে নিয়ে আজকে কালী পুজো সারা এবং বন্ধু বান্ধবের আড্ডা, যেটা পুজো হতেই হবে। দেখুন, খারাপ বউরা এই কাজটা করে না। হ্যাঁ দেখুন, সবার আগে এসে ওনার হৃদয় ওনার টাকেই দিলাম। এবার বুঝুন তাহলে, ওখান থেকে আরো 5টা চুল চলে গেল। না দেবরাজ তোকেও দিলাম, বুঝবি তুই তো যেন সুস্থ, তুই যেন মানসিকভাবে ইন্দ্রজিৎ যেন একটু সুস্থ হয়। দেবরাজ তো ঠিকই আছে। দেখো 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 ওদের দাও। আচ্ছা দেবরাজ দাকে কি সুচিস্মিতা দি রোজ মাথা ঠান্ডা করায় নাকি তুমি করাও? না মাথা ঠান্ডা, আসলে আমাদের কেমিস্ট্রিটা খুব অন্য রকমের। সিরিয়ালে যখন মানে ক্যারেক্টারে থাকি তখন আমি ওর উপর তো খুবই অত্যাচার করি এবং খুবই একটা আমি কি বলবো খারাপ মানুষ, অর্থ ভালোবাসি, আমার কাছে মানুষের কোনো দাম নেই, ভালোবাসার কোনো মূল্য নেই, সেরকম একটা ক্যারেক্টার আমি প্লে করি। তখন আমি ওর দিকে তাকাইও না। আমি খুব কম সেটে আমি সুচিস্মিতার দিকে বিগত 1.5 বছরে আমি টোটাল হয়তো 5 মিনিটও তাকাইনি। যখন রেগে যাই উপরে কিছু কোনো ডায়লগকে রেগে বলি তখন মাঝে মাঝে ওর দিকে তাকাই, আদারওয়াইজ ওর দিকে, কারণ ও খুব ভালো, ওর সঙ্গে আমার মত মেলে না, সেই জন্য আমার কোনো ভাবনাতে ও থাকতেই পারে না। আমি জানি আমি যে কোনো স্বার্থ সিদ্ধি করার মাঝখানে ও আমায় ব্যাগরা দেবে, বাঁধা দেবে, ওর যা খায়। ও তো পজিটিভ ক্যারেক্টার প্লে। হ্যাঁ মানে এটা ইন্দ্রজিৎ কথা বলছে, দেবরাজ না। বলে দিচ্ছি শুধু প্রমোশন দেবরাজ দা, শুধু প্রমোশন না, আদারওয়াইজ অ্যাজ এ হিউম্যান বিইং আমি আজ পর্যন্ত যে কজন বউ পেয়েছি আমি বলতে পারি, বুক ঠুকে বলতে পারি, সব থেকে সরল মেয়ে হচ্ছে ও। ওর মনে কোনো প্যাচ নেই এবং ওর মানে ওই হয় না এই সিঁড়িটা হলো এর পরের সিঁড়ি কি হবে, উঠবো কি করে, সেই তাগিদ নেই। ও খুব মজা করে পাঠ করে, ভালো অভিনয় করে, ভেবে অভিনয় করে, কিছু ইনপুট দেওয়ার চেষ্টা করে। নট লাইক অল যে আসলাম পাঠটা পড়লাম করে দিলাম, এইগুলো না। মানে মানুষ হিসাবেও একদম পরিষ্কার একটা মনের মানুষ আমার মনে হচ্ছে, যেই জন্য আমার ওর সঙ্গে বন্ডিং তৈরি হয়েছে। আদারওয়াইজ আমি ও জানে যে আমি হয়তো সবার সাথে ইয়ার্কি মারি, আমি কিন্তু ক্লোজ হই না। কারণ আমার আসল লক্ষ্য হচ্ছে অভিনয়, বাড়ি থেকে বেরোনো। প্রেম না, টাকা না, অর্থ না, যশ না, ওগুলো পাওয়া যায় না, ওগুলো আসে পিছনে থাকে। যার যশ হয় সে যশটা দেখতে পায়, লোকে দেখতে পায়। তো আমি যশের পিছনে দৌড়াই না কোনোদিন। আর আমার বললাম আগেই, আমি বলেছি আমার ভালো জামা কাপড় নেই, সেই জন্য আমি পার্টি করতে পারি না। তো তো আমি সেই জন্য ওকে ভীষণ আমার ভালো লাগে। মানে ওর মধ্যে মনের কোনো প্যাচ নেই, ও সরল সাদা সিধা একখানা ভদ্র মহিলা টাইপ অফ। এই বর বলছেন মানে অফ ক্যামেরার বলছেন সেটা ঠিক। এতক্ষণ ধরে যে তুমি এত বিশ্লেষণ করলে যে মাথা যতগুলো চুল ছিল সব উঠে গেছে, সেটা তো জন্মগত অধিকার। আরে ভাই, বিয়েটা করাই হয় সেই জন্য, এটা আমাদের পরস্পরের প্রতি জন্মগত অধিকার। হ্যাঁ মানে আমার ঘুম আসছে না, উনি উনি ওই করছেন বলে ওনার মনে হলো আমার নাকি ঘুম ভেঙে যাবে, তাই উনি উঠে চলে গেলেন। এবার যেই উঠে চলে গেলেন আমার ঘুমটাও গেল ভেঙে। অফকোর্স আমার বাধ্য হয়ে তখন আবার তাকে টেনে আনতো। বউরা অজান্তে স্বামীদের জ্বালায়, ভালোবাসে বলে জ্বালায়। শুধু কি বউরাই স্বামীদের জ্বালায় বলুন তো? না, স্বামীরা খুব একটা জ্বালায়। ও রিয়েলি? না না, স্বামীরা মাই গুডনেস, সিরিয়ালে গল্পগুলো। ও রিয়েলি? হ্যাঁ বুঝি। প্রথমে এসে নিয়ে যেটা বলছিলাম যে মেইনটেইনটা করা, হ্যাঁ এই 4 তলা বাড়ি সামলানো এবং মেইনটেইন করা, এইটা কি করে করে? মানে এটাকে ওপর নিচ করতে করতেই হয়ে যায় নাকি এখানে মাধবীকে দরকার আমার? এবার নাকি এখানে অন্য কোনো মানে স্ট্র্যাটেজি রয়েছে? দ্য মেইন থিং ইজ আই এম টেলিং ইউ, আমি তো বাংলায় বলছি যে হ্যাঁ ঘর বাড়ি সাজাতে গোছাতে ভালো লাগে, কিন্তু বেসিক্যালি আমি খুবই কুঁড়ে অলস।
প্রচন্ড অলস। তবে আমার বাড়িতে কিছু হ্যান্ডস আছে যারা আদার ওয়ে রাউন্ড মা দুর্গা বলা চলে, মানে তাদের জন্য আমি বেঁচে আছি। বিশ্বাস করুন, আমি শুটিং থেকে আমি গাড়ি থেকে নামলে মাল নামানো থেকে আরম্ভ করে আমি রাতে কি খাবো সেটাও শুটিং এ ফোন করে জেনে নেয়, এবং তারপরে আমি এই যে এতক্ষণ পুজোয় উপোস করে আছি, মাথা ঘুরছে, এদিকে আয়। ও মা, আয় মাধবী আয়, আগে আমার তোকে দেখাতে হবে, এখন তোদের নিয়েই কথা হচ্ছে, এদিকে আয়। এই দেখুন আমার এই মা দুর্গার সঙ্গে আলাপ করুন। এটা মানে ও কোনো জন্মে আমার কেউ ছিল, মানে ও আমার সব দুষ্টুমির সঙ্গী, মানে সব কথা তো অন ক্যামেরা বলতে পারবো না, বাট মানে ও যে আমার কিভাবে দেখাশোনা করে, আমি কি খাবো কি খাবো না, আমি কি খেতে পারি, রাত্রে যদি কোনোদিন ভুল করে বলি আমি ভাত খাবো, হ্যাঁ 10টা বেজে গেছে, তুমি এখন ভাত খাবে না, তুমি এখন ভাত খাবে না, মানে সেটাও ডিসাইড করে যে এত রাত্রে কার্বোহাইড্রেট খাওয়া যাবে না। তো শি ইজ লাইক দ্যাট, মানে একজন বেটার হাফকে যেরকম হাজবেন্ড দেখাশোনা করে, তাই আমি হাজবেন্ড বলে ডাকি, তো আমাকে সেরকম ভাবে দেখাশোনা করে। এটাই হয়তো তুমি, কারণ আমরা সচরাচর দেখেছি যে নিজেদেরকে নিয়ে আমরা স্পটলাইটে থাকতে ভালোবাসি, সেই ক্ষেত্রে সবাইকে নিয়ে এবং মানে টেনে নিয়ে আসলো উপর থেকে পুজোর জায়গা থেকে, যে এসে কথা বলুক, কারণ মেনটেন করে, এবং যেটা বললো যে বরের থেকেও বেশি আমাকে সবসময় যত্ন, মানে অসম্ভব যত্ন রাখে, মানে একটা মা যেরকম একটা বাচ্চাকে যত্ন করে, মানে এই যে আমি পুজোর কাজ মাঝখানে ওরা এলো, আমি তৈরি হতে গেলাম, তো সেটাও দৌড়ে দৌড়ে আমার পেছন পেছন গেল, আমি কোন শাড়ি ব্লাউজ, আমাদের তো ওয়ার্ড্রোব ম্যাল ফাংশন চলতেই থাকে, একটা শাড়ি পরবো ভেবেছিলাম সেটা খুঁজে পাচ্ছি না, আমার যিনি কিচেনে ছিলেন তিনি দৌড়ে এলেন খুঁজতে খুঁজতে, তারপর ওইটা খুঁজে পাওয়া, তুমি এটা পরে নাও কালী পুজোর দিন, মানে সবটা, মানে সব জিনিসটা, জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ, আমার জীবনে বলছি তো ইভেন অনেক দুষ্টুমিও, সেগুলো আমি আপনাদের বলতে পারবো না, সবটারই ও সঙ্গী। এরকম আরেকজনও আছেন, এই মুহূর্তে তিনি এসে পৌঁছনি, উনি বাড়ি গেছেন, ফ্রেশ হয়ে আসছেন, তো এরা না থাকলে সত্যি আমার পক্ষে সুস্থভাবে বাঁচাটাই অসম্ভব। দাদার কাছে আসবো এবার, যে এত সুন্দরভাবে সেজেছে আজকে, এবং এই যে গয়না পরেছে, এত লক্ষ্মীমে থাকে না সবসময় শুটিং এর জন্য, অন্য একটা ক্যারেক্টারে থাকে মানুষটা, এই যে আজকে শান্ত বউ লাগছে সবার প্রথমে যেটা বললাম। কোথায় শান্ত, আমাকে আমি যত বলছি যে না আমি আমার মতো করে থাকি, তো না তোমায় পড়তে হবে এটা। আমার হাজবেন্ড বলে কথা, আমি এত সেজে গুজে থাকবার, উনি কিন্তু একটা শর্টস, উনি একটা খালি শর্টস আর টি-শার্ট পরে ঘুরে বেড়াবেন, সেটা কি হয় বলুন তো? এটা কি ভোগ রান্না তো করতে গেলে যে গরমটা আমার, ভোগ তো আমি দুর্গাপূজার সময় আমিও ভোগ রান্না করেছি, নবমী দশমী কত সেই ইলিশ মাছ কচু শাক হ্যান ত্যান, বাট উনি যখন হাফ প্যান্ট আর গেঞ্জি পরে থাকতে ভালোবাসেন, তুমিও তো হাফ প্যান্ট আর গেঞ্জি পরতে পারো। ভাবুন তাহলে কালী পুজোয় এই বাইকটা যাচ্ছে, আমি টি শার্ট আর হাফ প্যান্ট পরে, নিতে পারবেন তো আপনারা? আমার কোনো চাপ নেই, আমি নিয়ে দিতে পারি। কেমন লাগছে একটু শুনি তোমার কাছ থেকে, কেমন লাগছে? না ঠিক আছে ঠিক আছে। দাদা না পুরো লাল হয়ে গেছে, ভাবছি এবার কিভাবে কমপ্লিট। এত লজ্জা পাওয়ার কিছু নেই, কথা বলুন, এরা সব বাড়ির লোক, এরা সব বাড়ির লোক, নিজের লোক, এত লজ্জা পাওয়ার কিছু নেই। না লজ্জার ডিয়ার ফ্রেন্ড ইয়ার, অনেক বছর হয়ে গেছে, চিরকালই উনি ক্যামেরা থেকে পালান, কি যে সমস্যা আছে, এত কিসের লজ্জা। কমপ্লিমেন্ট দিতে বলি কি আসবে ওর কাছে, ওর মনটা খুব ভালো, ব্যাস দেখেছেন। আর একটা জিনিস হচ্ছে যে কোনো কারো প্রবলেম পড়লে ও তার পাশে দাঁড়াবেই, এবং এটা আমিও, আমার একটা মানে ও নেগেটিভ ব্লাড গ্রুপ, যখন তখন ফোন আসে আমি নিজে গিয়ে দিয়ে আসি, তেমনি ও পয়সা দিছে, ওর তো বি পজিটিভ, ওর তো রক্তের কোনো দরকার নেই, কিন্তু ও সেটা পয়সা দিয়ে তার পাশে দাঁড়িয়ে। না না, এইসব কথাগুলো অন ক্যামেরা বলার দরকার নেই, এগুলো এইসব কথাগুলো অন ক্যামেরা বলার দরকার নেই, এগুলো মানুষ মাত্রই মানুষের পাশে দাঁড়াবো বলেই পৃথিবীতে এসেছি, সেটা যদি না করতে পারি তো সব লজ্জার বিষয়। ও বাবা, এই যে আজকে সকাল থেকে পুজোর এত তামঝাম, এবং পুরো বাড়িটা দেখে আমরা অনেকদিন পর বললাম যে এরকম মানে বনেদি বাড়ি অনেক দিন পর আমরা দেখলাম, মানে পুজোতেই দেখা মেলে, তবে কালী পুজোতে অনেকদিন পর দেখা মিলেছে। বাড়ি সাজানো থেকে শুরু করে পুজোর অ্যারেঞ্জমেন্ট, তুমি এই লক্ষ্মী ঠাকুরের মতো সেজে আছো, একবার ছেলেকে কল করছো, একবার তুমি নিজে দেখছো আয়নাতে ঠিকঠাক আছে কিনা, একবার আমাদের সঙ্গে ইন্টারাক্ট করছো। এইটা কি মানে এইটা কি মা কালীর থেকে পাওয়া, নাকি দাদার থেকে পাওয়া, নাকি নিজের মানে আত্মকেন্দ্রিক হওয়ার থেকে শক্তি? এটা অনেকগুলো প্রশ্ন একসঙ্গে করে দিয়েছি। হ্যাঁ না, অনেকগুলো প্রশ্নের একটা সোজা উত্তর আমি মনে করি, এটা অ্যাবসলিউটলি আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা, আমি যেটা মনে করি যে প্রত্যেক কটা মানুষের মধ্যে না প্রচুর প্রচুর এনার্জি দিয়েছেন ভগবান। এবার প্রবলেম হলো যে আমার ধরুন আমার ব্যাংকে 1 কোটি টাকা আছে, নাও আই হ্যাভ টু ডিসাইড যে আমি কিভাবে সেটাকে খরচা করব। কেউ সেটা দিয়ে শাড়ি গয়না দামি গাড়ি ফোন হ্যান ত্যান করে খরচা করে, কেউ সেটা অন্যকে কাটি করার জন্য খরচা করে, কেউ সেটাকে বেটারমেন্টের জন্য খরচা করে। তো আমি প্রেফার করি আমার যেটুকু এনার্জি আছে, যেটা এই জন্য আমার দেবরাজের সঙ্গে ভালো বন্ধুত্ব হয়েছে, আমিও বিশ্বাস করি যে এই মানুষের জীবনটা না একটা প্রেশাস, একটা মস্ত বড় আশীর্বাদ, জানেন তো? আমি খুব মন থেকে বিশ্বাস করি যে মানুষ হচ্ছে ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি।
তো ঈশ্বর নিজের সমস্ত মানে বিশেষ গুণগুলো দিয়ে আমাদের তৈরি করেছেন। তো অফকোর্স আমরা যতক্ষণ এই শরীরের মধ্যে আছি, আমাদের সোল, এটা তো আমাদের করার কথা। উই আর নট ডুইং এনিথিং এক্সট্রা অর উই আর নট ডুইং এনিথিং এনি ফেভার টু এনিওয়ান। এই পরিবারটা, এখানে আমি বিয়ে হয়ে বউ হয়ে এসেছি, অ্যাজ এ ওয়াইফ আই হ্যাভ সাম কন্ট্রিবিউশন, আই হ্যাভ সাম রেসপন্সিবিলিটিস। তারপর অফকোর্স আমার ছেলে বিদেশে থাকে, ছেলের বউ বিদেশে থাকে, তারাও মায়ের ছবি নিয়ে গেছে প্রচন্ড। আমার ছেলে ওই ওপরে যে মা আছেন তাকে ভীষণ ভালোবাসে, তারাও প্রত্যেক বছর নিষ্ঠা করে ওখানে লন্ডনে ভোগ রান্না করছে, পুজো করছে। তো তারাও বারে বারে বাড়িটা মিস করছে, ভিডিও কল করছে। তারপরে যে মানুষগুলো আজকে আমার বাড়িতে এসেছেন পুজো উপলক্ষে, আমি তো তাদের ভালোবেসে ডেকে এনেছি। অতিথি তো নারায়ণ, আর আমি বিশ্বাস করি মানুষের মধ্যেই ভগবান আছেন। অনুষ্ঠানের সময় যে কোনো জায়গায় যদি কোনো মানুষ মন খারাপ করে বসে থাকে, আই ডোন্ট গেট এনি মিনিং। আমার কাছে সেই উৎসবের কোনো মূল্যই নেই, আমার মনে হয় সেটা কোনো মানেই হয় না। তার মুখে হাসি ফোটাটাই ভগবান। এক্স্যাক্টলি। সো উৎসব মানেই তো তাই, পুজো আচ্ছা যাই বলুন, আমি মনে করি ইটস ফর দ্যাট অনলি, টু সেলিব্রেট দ্য লাইফ, জীবনটাকে সেলিব্রেট করা। ঈশ্বর যে আশীর্বাদ করে আমাদের যে মনুষ্য জীবন দিয়েছেন, আমাদের দুটো চোখ, দুটো হাত, দুটো পা সব আছে, আমরা সুস্থ, পরিবারের সবাই সুস্থ, সবাইকে নিয়ে ভালো আছি, সবাইকে নিয়ে আনন্দে কাটাবার জন্যই তো এই জীবনটা দেওয়া হয়েছে। তো আমার মনে হয় না আমি কোনো ফেভার করছি, আমার যেটা করতে পাঠানো হয়েছে আমি শুধু সেইটা আনন্দ করে করছি, দ্যাটস। আর আজকে কি কি রান্না করেছো? দেখো সত্যি কথা বলতে কি, ভোগ তো আজকে সর্বস্ব আমার প্রতি দেবতাই করেছেন। আমি মাঝে মাঝে গিয়ে খুন্তি নেড়েছি, কারণ উনি ফ্যান্টাস্টিক কুক, উনি ভীষণ ভালো রান্না করেন। আমাদের এই বড় পুজোয় ভোগ হিসেবে হয় ফার্স্ট খিচুড়ি, পাঁচ ভাজা, লাবড়া, ফুলকপির ডালনা, তারপরে ইয়েলো মানে কি বলে ওটাকে, হলুদ পোলাও, বাসন্তী পোলাও, তারপরে আলুর দম, তারপরে চাটনি, তারপরে পায়েস। তো এইগুলো সবই রান্না হয়েছে। তার ম্যাক্সিমামই উনি করেছেন, খানিকটা আমার, তার ম্যাক্সিমামই উনিই করেছেন। ভীষণ ভালো রান্না করেন উনি। বলো, আপনি রান্না করতে খুব ভালোবাসেন, মানে উনি যাই রান্না করেন। বলো তুমি যে রান্না করতে ভালোবাসো সেটা বলো। ওটা ওনারাই করিয়ে নেন, আমার তো কিছু করার নেই। কোনটা নুন বেশি হবে কম হবে তারাই আমাকে ইনস্ট্রাকশন দিয়ে সেই অনুযায়ী হচ্ছে। আমার নতুন এটা একটু মানে কি বলবো, এটা একটু রামকৃষ্ণ মিশনে ছিলাম তো ওখান থেকেই শিখেছি, তারাই দেখিয়েছে কিভাবে কি করতে হবে। জ্বালা আসছে, আমরা 108টা প্রদীপ জ্বালাবে, সেটার একটা শট নিতে পারো কিন্তু। এবার দেবরাজদার কাছে আসবো লাস্ট প্রশ্ন নিয়ে, যে দেবরাজদা কি করে বান্ধবীর বাড়িতে আসে? এটা কি নেমন্তন্ন নাকি সৌজন্যবোধ? না না, আমার যখন ইচ্ছা হয় আমি আসি। এই প্রথমবার এলাম, যদিও তো ফার্স্ট টাইম এলাম, সেটা না। ওই বাড়িতে গেছি, ওটা নেমন্তন্ন, মানে কাজ কর্ম না আসা হয় না। হ্যাঁ, মানে সেরকম ভাবে। আর ছুটি পাই না বলে আমরা পার্টি অর্গানাইজ, মানে যেটা একসঙ্গে বসে খাওয়া দাওয়া রাত্রিবেলা সস্ত্রীক এসে, সেটা এখনো আমরা করে উঠতে পারিনি। সুযোগ পেলেই করব। আদারওয়াইজ আমাদের তো শুটিংয়ে দেখা হয়, আমাদের আড্ডা ওখানেই হয়ে যায়, সেই জন্য আলাদা করে আড্ডা মারতে হয় না। তাই এখনো সেরকম ভাবে আমরা প্ল্যান করিনি, ভবিষ্যতে নিশ্চয়ই বসবো। আর আমি যাওয়ার আগে, আমি জানি অনেক কিছু তোমরা কভার করবে এখন, কিন্তু আমি পালাবো। যাওয়ার আগে একটা কথা একটু বলে যাই, যে আজকে মোটামুটি শুধু পশ্চিমবঙ্গে প্রায় 100 কোটি টাকার বাজি পোড়ানো হবে। তো সেখান থেকে 25% যদি আন্ডার প্রিভিলেজড বাচ্চাদের জন্য আমরা করতে পারি, খুব ভালো লাগবে। কারণ আজকে আমি বলছি, কারণ পৌঁছাবে, আমার মনের কথা পৌঁছাবো, তোমরাই তো মাধ্যম। আর বাচ্চাই খালি গায়ে হাফ প্যান্ট ছেঁড়া একটা হাফ প্যান্ট পরে একটা বাচ্চা ছেলে, সে একটা উঁচু বিল্ডিং এ তাকিয়ে আছে এবং ওখানে বাচ্চাগুলো ফুলঝুরি বা কিছু চরকি বা তুবড়ি ফাটাচ্ছে, এটা দেখা না মানুষ হিসাবে খুব কষ্টকর। কারণ আমরা অভিনয় করি, লোকে হয়তো কিছু লোক ভাবতে পারেন যে আমাদের কাছে অনেক 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 টাকা, তা তো নয়। আমরা সামর্থ্য অনুযায়ী যতটা সম্ভব, যখন সম্ভব আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তো এই যারা 50 কোটি টাকা খরচা করছেন, তারা যদি ওই 50 কোটি টাকা থেকে মানে 10%ও খরচা করেন, আমার মনে হয় না আমি কোনো খালি গায়ের বাচ্চা পশ্চিমবঙ্গে দেখতে পাবো। মানে এই যে কথাটা বললো না দেবরাজ, এই কথাটা সত্যি সত্যি পৌঁছানো দরকার। একে তো এত বাজি, যার জন্য পলিউশন, মানে চার পেয়েদের যে কি পরিমাণ কষ্ট, মানে ওরা তো আসতেই পারছে না। আমার ডগি তো থরথর করে কাঁপছে। আর তারপরে মানে যে টাকাটা আমরা বাজি পুড়িয়ে নষ্ট করছি, আমাদের দেশে যেখানে এখনো রাস্তার উপরে মানুষ শুয়ে থাকে, আমাদের দেশে এখনো অনেক মানুষ আছে রাত্রে পুরো পেট ভরে খেতে পায় না, মানে রাস্তায় ঘাটে শুয়ে থাকে। সেই রকম মানে সেই রকম দেশে আমার মনে হয় যে আমাদের টাকা পয়সা স্পেন্ড করার সময় একটু সচেতন হলে বোধহয় আমরা আরেকটু সবাই ভালো থাকতে পারবো। আমি নভেম্বরের সেকেন্ড সানডে রুবির পিছনে একটা এনজিওতে 30টা বাচ্চাকে শুধু মুরগি ভাত, 30টা বাচ্চা
একটা 1 কিলোতে হয়তো বাচ্চারা 5 জন খাবে, 30টা বাচ্চাকে খাওয়াতে আমার 6 কিলো মুরগি লাগবে। আমি হয়তো 200 টাকা করে, এখন 1200 টাকা, 800 টাকার চাল ওরা শেষ করতে পারবে না। 2500 টাকা আমার খরচা হবে। আপনাদের সোজাসুজি বলছি, 2500 টাকা খরচা করে আমি এত রং পাবো না, এত আওয়াজ পাবো না, ওটা কোনো বাজি আমায় দিতে পারবে না। তো আপনাদের সেটাই মানে আমি হাত জোর করে রিকোয়েস্ট করবো, প্লিজ 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 যারা সত্যিই নিডি তাদের পাশে একটু দাঁড়ান, বাকিটা পাঠান। থ্যাংক ইউ, ভালো থাকবেন, হ্যাপি দিওয়ালি। আমি চললাম, পুজো অনেক বাকি, অনেক কিছু সকাল থেকে তোড়জোড় চলছে, আর রাত্রি পর্যন্ত পুজো হবে। নাও তোমরা এবার স্বামী স্ত্রীতে লিভ হ্যাপিলি ফর এভার। ও মাই গড, কখনো তিনি আড্ডা দিচ্ছেন, আবার কখনো তিনি প্রদীপ জ্বালাচ্ছেন। 108টা প্রদীপের দায়িত্ব তার হাতে। কেন এই প্রদীপের প্রতি এতটা নিষ্ঠা তার কাছ থেকে শুনবো। কিছু বলছিলে একটা যে, হ্যাঁ মানে এই যে প্রদীপ, আমরা এখন তো দীপাবলি খুব সেলিব্রেট করি, তো দীপাবলিতে আমরা করি দিয়া জ্বালাই, দিয়া। তো হোয়াট ইজ মানে এই দিয়া, মানে দিয়া মানে কি? আমার কাছে এটা মনে হয় যে দিয়া, হিন্দিতে যে দিয়া সেটা শব্দ হচ্ছে দেওয়া, কাউকে কিছু দেওয়া, টু গিভ সামথিং। তো একটা ইন এ বিগার ওয়ে টু বি আ গিভার। আমরা এখন পৃথিবীর চারদিকে তাকিয়ে থাকলে, মানে এটা যে দেবরাজ একটু আগে বললো আপনাদের, একটা খুব সুন্দর একটা মেসেজ যে আজকে পুজোর দিনে এত বাজি পোড়ানো, এত কিছু, কিন্তু আমাদের একটা বিরাট সেকশন অফ মানুষ অনেক রকমভাবে জীবনের বেসিক চাওয়াগুলো থেকে বঞ্চিত হচ্ছে। আমরা যেন সেদিকেও একটু ঘুরে তাকাই, তাহলে আমার মনে হয় দীপাবলিতে আরও অনেক আলো জ্বলবে। তো তার জন্য এই যে দিয়াটা জ্বালিয়ে যত আনন্দ পাই, মন খুলে যদি আমরা গিভার হই না, নট নেসেসারি যে দেখুন সবসময় টাকা পয়সা দিতে হবে বা টাকা পয়সা দিয়ে সাহায্য করতে হবে। মনটা খোলা রেখে আমি গিভার হতে পারি। মানে আমার মনে হয় বেসিক্যালি আমরা কেউই এরকম করতে চাই না, আমরা সবাই এরকম করতে চাই। আর যত আমরা এরকমভাবে থাকবো না, আমরা অনেক বেশি ভালো থাকবো। বেসিক যে দীপাবলি অনুষ্ঠানটা, সেটা শুরু হয়েছিল এইভাবেই, যে টু বি এ গিভার, সবাইকে ভালোবাসা দেওয়া, সবাইকে আনন্দ দেওয়া। প্রত্যেক সময় তো আমাদের সবার কাছ থেকে সবার একটা না একটা এক্সপেকটেশন থাকে। সেই এক্সপেকটেশনগুলোকে বাদ দিয়ে যদি আমি একটা গিভার হই, তাহলে বোধহয় আমি অনেক বেশি ভালো থাকবো, আর আমার চারপাশে যারা থাকবে তারা অটোমেটিক্যালি অনেক বেশি ভালো থাকবে, কারণ তারাও বুঝে যাবে যে আমার তাদের কারো কাছে কোনো এক্সপেকটেশন নেই, আই এম আ গিভার। তো তারা অনেক আনন্দ করে আমার কাছে আসতে পারবে, থাকতে পারবে, এবং আমার মনে হয় এটা ছোঁয়াচে রোগ, এখান থেকে তারাও গিভার হয়ে যাবে। সো প্লিজ বি এ গিভার, তাহলেই দীপাবলির যে দিয়া জ্বালানো এটা সার্থক হয়। আর আজকের এই যে এত তামঝাম, এইটা মনে হয় যে নেগেটিভ শক্তি সত্যি দমনের জন্য করা হয়, এবং বাড়িতে যে পরিমাণে আলো আজকে দেখা যাচ্ছে, একটা কোনো নেগেটিভ এনার্জির আর আজ থাকবেই না। আর এই যে ভালো থাকা মানুষের, এটা মনে হয় আরও বেশি ভালো থাকবে। দেখো আমি এটা বিশ্বাস করি ভীষণভাবে যে ভালো থাকা বা নেগেটিভ এনার্জি না থাকা, এগুলো সবই ডিপেন্ড করছে কিন্তু এই আলো জ্বালা বা প্রদীপ জ্বালা এর মধ্যে নয়। এগুলো হচ্ছে রূপক মাত্র। আজকে যদি একটা পুজো হয়, একটা অনুষ্ঠান হয়, তাহলে যেটা হবে, অনেকগুলো মানুষ এক জায়গায় হবে, অনেকগুলো মানুষ একই রকম চিন্তা ভাবনা নিয়ে এক জায়গায় হবে, পরস্পরের কাছাকাছি থাকবে, আনন্দ সুখ আনন্দ শেয়ার করবে। এটা তো আমাদের ব্যস্ত জীবনে হয় না, তাই না? তো সেই জায়গা থেকে তো আস্তে আস্তে অন্ধকারটা সরে যায়, তাই না? আমরা সবাই সবাইকে নিয়ে যত বেঁধে বেঁধে আনন্দ করে থাকবো, আমরা তত বেশি ভালো থাকবো, আর সেখানে কোনো নেগেটিভ এনার্জি থাকার জায়গাই থাকবে না। সেই জন্যই মনে হয় সেলিব্রেশন, সেই জন্যই দুর্গাপুজো বলুন, কালী পুজো বলুন, দীপাবলি বলুন, সব কিছু। তো এগুলো সবটাই রূপক, মানে আলো জ্বালা, প্রদীপ জ্বালা, এগুলো সবই রূপক। একটা ফেস্টিভ্যালকে আমার মনে হয়, আমি সেইভাবেই দেখি বা বিশ্বাস করি যে সবাইকে নিয়ে, আমার আশেপাশে সবাইকে নিয়ে আনন্দ করা, এটা এইভাবেই তো নেগেটিভ এনার্জি, এটাকে কোট অ্যান্ড কোট বলা হয়, যেটা অন্ধকার, সেটা দূর হবে। অন্ধকার তো আর কোথাও ঘাপটি মেরে থাকে না, অন্ধকার আপনার আর আমার মনের করেই ঘাপটি মেরে থাকে। সবাই একসঙ্গে পাশাপাশি কাছাকাছি ভালোবেসে থাকলে সেই অন্ধকার আপনি আপ মিটে যায়। আমি মনে করি আমাদের ভেতরের যে প্রদীপটা জ্বলছে, যেটা আমাদের ভগবান জ্বালিয়ে পাঠিয়েছেন, সেইটাকে যদি জ্বালিয়ে রাখি, তাহলে অন্ধকারের কোনো জায়গা হবে না। এটা যদি একটা প্রদীপ থেকে আরেকটা প্রদীপ তখনই জ্বলে যখন ফেস্টিভ্যাল হয়, যখন আমরা 2-3টের জায়গায় 10টা মানুষ, 20টা মানুষ, 100টা মানুষ সবাই একসঙ্গে হই, তখন আমার মনে হয় যে
রোটেশন ওয়াইজ একটা প্রদীপ থেকে আরেকটা প্রদীপ জ্বলে, তাই জন্য বেশি আনন্দ লাগে, মনে হয় যে দের ইজ নো নেগেটিভিটি, দের ইজ এভরিথিং পজিটিভিটি। এটাই তো আসলে সেলিব্রেশনের উদ্দেশ্যই তো, এটা সবাই মিলে একসঙ্গে পজিটিভিটি, প্রত্যেকের ভেতরে যে পজিটিভিটি সেটাকে একটু এনহ্যান্স করা, আমাদের ব্যাটারিটাকে রিচার্জ করে নেওয়া, এটা আমার বিশ্বাস। আপনারা ভালো থাকুন, সুখে থাকুন এবং খুশি থাকুন, এবং যেটা বললো যে বাজি না ফাটিয়ে সবার পাশে দাঁড়ান, চেষ্টা করুন যদি সেটা পসিবল হয়। চোখ থাকবে শুধুমাত্র সিটি সিনেমাতে। এটা কি প্রত্যেকবারই নিয়ম থাকে? এটা এক্স্যাক্টলি কোনো নিয়ম না, এটা ইচ্ছে, এটা ভালো লাগা, নিজের ভালো লাগা। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।